দুটি শব্দ এখানে রয়েছে, একটি হচ্ছে ত্বক এবং আরেকটি রয়েছে অশ্ব। আমরা আরেকটি শব্দ লিখব, সেটি হচ্ছে বরণ। এখানে ব এর ব্যবহার কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র ব্যবহার এখানে আমরা করেছি, আর এখানে ফলা হিসেবে কাজ করছে ব ফলা। তাহলে এখানেও ব ফলা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরণ উচ্চারিত হচ্ছে, এখানে উচ্চারিত হচ্ছে না। এর পেছনে কারণটা কি? তো আমরা খেয়াল করব যে শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তবে সেটি উচ্চারিত হয় না। এটি একটি নিয়ম। শব্দের শুরুতে ব ফলা থাকলে উচ্চারিত হবে না। কিরকম? আমরা এখন যদি এটি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন, এটিকে ভাঙলে হবে ত হসন্ত যোগ ব, তারপর ক। ফলে শুরুতে আমরা পাচ্ছি বফলা এবং এটির উচ্চারণ হবে ত্বক। উচ্চারণ কি হবে? ত্বক। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি বফলার কোনো উচ্চারণে কোনো অস্তিত্ব নাই। কিন্তু এটি যদি আমরা লিখি তাহলে কি হবে? অশ্ব। অশ্ব। এই যে দুটি পার্থক্য, সেই পার্থক্যটা কেন হলো? দেখুন, নিয়ম হচ্ছে মধ্যে শব্দের মধ্যে যদি থাকে, মধ্যে এবং শেষে যদি থাকে, শব্দের মধ্যে ও শেষে ব ফলা যুক্ত হলে, বফলা যুক্ত হলে তা দ্বিত্ব করবে। এখন প্রশ্ন হচ্ছে কাকে দ্বিত্ব করবে? দেখুন যে বফলা কার সাথে এখানে বসেছে? এখানে বসেছে তালব্য শ এর সাথে বফলা। তাহলে তালব্য কে সে দ্বিত্ব করবে, অর্থাৎ তালব্য শ দুইবার লিখিত হবে। এখানে হচ্ছে ১, এখানে হচ্ছে ২। তার মানে তালব্য শ দুইবার আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই শ যখন আমরা পাচ্ছি, যে তালব্য কে যখন আমরা ভাঙছি, তালব্য শ হসন্ত আর স্বরে অ রয়েছে। দেখুন, তাহলে এই যে তালব্য শ এর সাথে অ ছিল, সেই অটা এখানে ও হয়েছে। এটি হচ্ছে অন্ত অ এর নিয়ম। অন্ত অ, অন্ত অ এর নিয়মে পড়েছে। অর্থাৎ স্বরে অ শব্দের শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে এবং শেষে থাকতে পারে। যেমন অধ্যক্ষ। অধ্যক্ষ, এখানে আপনি খেয়াল করবেন তিনটা জায়গায় স্বরে অ রয়েছে। একটা হচ্ছে শুরুতে, আরেকটি হচ্ছে মাঝখানে, আরেকটি হচ্ছে শেষে। ফলে এই অ হয় ও, আর এখানে ধয়ের সাথে হয় ও, আবার এখানে শেষে যে খ থাকবে তার সাথে ও হবে। অর্থাৎ স্বরে অ তিন জায়গাতেই কিন্তু ও হতে পারে। এটির কারণ রয়েছে, যেমন এই যে জফলা রয়েছে ধয়ের সাথে, তাই সেটি এই অ কে ও পরিণত করবে, সেটি নিয়মের মধ্যে পড়েছে। অর্থাৎ অন্ত অ, মধ্য অ এবং আদিতে বা আদ্য অ এর নিয়ম রয়েছে। ফলে এখানে তালব্য শ হয়ে যাচ্ছে স থেকে শো। এটি আমরা প্রথম পর্বে পড়েছি যে কিভাবে এখানে অ থেকে ও হয়। তাহলে কি পাচ্ছি? শব্দের মধ্যে ও শেষে বফলা যুক্ত হলে দ্বিত্ব গঠন করে। কার দ্বিত্ব গঠন করে? দেখা যাচ্ছে যার সাথে বসবে তার দ্বিত্ব গঠন করবে। আর এখানে কোথায় বসেছে? এখানে প্রথমে বসেছে। প্রথমে বসলে কি হবে? প্রথমে বা আদিতে বসলে উচ্চারিত হবে না। ব ফলা শব্দের আদিতে বসলে, প্রথমে বা আদিতে বসলে উচ্চারিত হবে না। তাহলে মাঝখানে যদি বসে এবং শেষে যদি বসে তাহলে সে কিন্তু তাকে দ্বিত্ব করবে। তাহলে নিয়মের কিন্তু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তারপর আমরা আরো দেখব উদাহরণ।
শব্দের আদিতে বসলে যে পরিবর্তন সে উচ্চারিত হয় না, সেটি আরো কিছু উদাহরণ দেখব। যেমন শ্বশুর, শ্বশুর। দেখুন এখানে কি রয়েছে, তালব্য শ হসন্ত যোগ ব, তার মানে শুরুতে রয়েছে। এখন আমরা নিয়ম পড়েছিলাম কি, যে এই যে ব যে প্রথমে রয়েছে উচ্চারিত হবে না, তাকে তাহলে একে বাদ দিলে আমরা কি পাচ্ছি, একে বাদ দিলে আমরা পাচ্ছি তালব্য শ। এই তালব্য শকে আবার ভাঙলে তালব্য শ এর সাথে কি রয়েছে, স্বরে অ রয়েছে। আবার দেখুন এখানে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে তালব্য শ হসন্ত যোগ রস্বও রয়েছে। আমরা যে নিয়ম পড়েছিলাম যে একটা স্বর থাকলে, স্বরে অ থাকলে এরপরে যদি রস্বই দীর্ঘই বা রস্বও দীর্ঘ থাকে তাহলে সেই অ কি হবে, ও হবে। ফলে এখানে আমরা কি পাচ্ছি, এই স হচ্ছে শো। কারণ কি, এই যে পরবর্তী তালব্য শ এর সাথে রস্বও রয়েছে, তাহলে শো, তারপরে সু, এখানে র, হসন্ত দিতে হবে, শো সুর। কারণ কি, কারণ বফলা উচ্চারিত হচ্ছে না। বফলা যে উচ্চারিত হচ্ছে না, তাহলে আমরা থাকছি এখানে তালব্য শ, তালব্য শ এর সাথে স্বরে অ রয়েছে। এই স্বরে অ এর পরে যে তালব্য শ রয়েছে এর সাথে রস্বও রয়েছে। এই রস্বও থাকার কারণে এই অ হচ্ছে ও, অর্থাৎ এখানে কি আমরা ও পাচ্ছি। ফলে শ্বশুর, শ্বশুর শব্দটি এভাবে গঠিত হচ্ছে। এরপর আমরা যদি দেখি আর কি রয়েছে আমাদের বইয়ে, যে স্বাধীন, স্বাধীন। তাহলে স্বাধীন শব্দটি যদি উচ্চারণ করি, দন্ত স হবে তালব্য শ, এখানে বফলা উচ্চারিত হবে না, সা, সা, দন্ত স এর উচ্চারণ কি, সা, সা হচ্ছে। তাহলে স্বতন্ত্র স এর উচ্চারণ তালব্য স হবে, এবং দেখা যাচ্ছে দন্ত স এর সাথে যদি বফলা থাকে তবুও সে তালব্য শকে গ্রহণ করবে। সা ধীন, ধীন কেন, রস্বই কেন হলো, রস্বই হলো, দেখুন এখানে আছে যে রস্বই এবং দীর্ঘই এর উচ্চারণ রস্বই এর মতো হয়ে থাকে, রস্বই এবং দীর্ঘই এর উচ্চারণ রস্বইর মতো হয়ে থাকে। ফলে স্বাধীন শব্দটি আমরা পেলাম এবং এর নিচে আমরা হর্ষ চিহ্ন দিলাম। এটির কারণ কি, আমরা এখানে থেমে যাচ্ছি, স্বাধীন, থেমে যাচ্ছি। স্বাধীন, ন বলছি না, যেহেতু ন বলছি না, স্বাধীন, স্বাধীন, থেমে যাচ্ছি, তাই এখানে হর্ষ চিহ্ন দিয়েছি। ফলে কি হচ্ছে, যে ত্বক, তারপর শ্বশুর এবং স্বাধীন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে কিন্তু বফলা রয়েছে, এবং শব্দের শুরুতে বফলা থাকলে সেটি উচ্চারিত হবে না। এরপর আমরা আরেকটি শব্দ লিখবো, যে মাঝখানে এবং শেষে থাকলে কি হয়, যে বিশ্বাস। দেখুন বিশ্বাস শব্দটি লিখব, এটি তো স্পষ্ট মাঝখানে রয়েছে, তাহলে এখানে আমরা লিখব বিশ। বফলা কার সাথে বসেছে, তালব্য শ এর সাথে বফলা বসেছে। যেহেতু তালব্য শ এর সাথে বসেছে, তাই সে কি মাঝখানে আছে, মাঝখানে থাকার কারণে সে কি করবে, দ্বিত্ব করবে কাকে, তালব্য শকে। তাহলে তালব্য শকে সে দুইবার লিখলাম আমরা, তাহলে এখানে দিতে হবে হর্ষ চিহ্ন, কারণ কি আমরা থেমে যাচ্ছি, বিশ। এরপর কি রয়েছে, স্বরে আ কার রয়েছে, বিশ্বাস। তারপর দন্ত স এর উচ্চারণ কি, তালব্য শ এর মতো, বিশ্বাস, বিশ্বাস। শ্বাস বলে যেহেতু থেমে যাচ্ছি, তাই এখানে হর্ষন্ত দিতে হবে, বিশ্বাস, বিশ্বাস। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটি উদাহরণ লিখব, পক্ক। এখানে কয়ের সাথে কি রয়েছে, বফলা রয়েছে। যেহেতু কয়ের সাথে বসেছে, তাই ক দুইবার লিখতে হবে। ফলে এটি হচ্ছে পক কো। এখানে প্রশ্ন হচ্ছে ও কেন আসলো। দেখুন যখন আপনি দুইবার ক লিখবেন, একবার ক আর একবার ক, তাহলে এই ক এর সাথে কি রয়েছে, ক হসন্ত যোগ স্বরে অ রয়েছে। এই অ শেষে রয়েছে, এবং শেষে থাকার কারণে সেখানে একটা পরিবর্তন হচ্ছে অ থেকে ও। কিছুক্ষণ আগেই আমরা বলেছি যে অ মাঝখানে থাকলেও পরিবর্তন হতে পারে, শেষে থাকলেও হতে পারে, প্রথমে থাকলেও হতে পারে। তাহলে মোটামুটি
যতগুলো ছিল আমাদের এই নিয়মের মধ্যে সেটি আমরা এখানে লিখেছি। এরপর আমরা দেখব যে মফলা এর উচ্চারণ। মফলা, ম বর্ণের উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ ম এর মতো। মফলা, যেমন এটি দিয়ে যদি বলি মরণ, তাহলে এখানে ম এর উচ্চারণ স্বাভাবিক অবস্থায় রয়েছে, কিন্তু ম ফলা হিসেবে যখন বলবো ম ফলা, তখন কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। কিরকম? যে শব্দের আদিতে ম ফলা উচ্চারিত হয় না, শব্দের আদিতে মফলা এর উচ্চারণ হবে না। কিরকম? যেমন ধরুন যে প্রথম যে আছে শ্মশান, তাহলে শব্দের আদিতে রয়েছে তালব্য সহ হসন্ত যোগ ম, তাহলে শব্দের আদিতে থাকার কারণে এটি কি হবে? উচ্চারণে আমরা দেখব যে সে উচ্চারিত হবে না, ফলে স শান এই উচ্চারণটি হবে শ্মশান। আর এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কারণ কি চন্দ্রবিন্দু হওয়ার কারণ? দেখুন তালব্য স এর সাথে কি রয়েছে? ম ফলা রয়েছে। তাহলে ম কি? ম হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। অর্থাৎ নাসিক্য বর্ণ কোনগুলো? যে বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে বাতাস কি নাক দিয়েও বের হয়, মুখ দিয়ে বাতাস বের হওয়ার সাথে সাথে নাক দিয়েও বাতাস বের হয়, ফলে সেটি হচ্ছে নাসিক্য বর্ণ। যেমন যে উ, তারপরে ইয়, তারপর মূর্ধন্য, দন্তন্য, ম, এই যে নাসিক্য বর্ণগুলো, সেগুলো হচ্ছে বাতাস নাক দিয়েও বের হবে, ফলে এখানে আমরা পাচ্ছি যে শ্মশান শব্দটির উচ্চারণে মফলা যখন থাকছে না, মফলা থাকলে শুরুতে থাকলে কি হবে? দেখুন মফলা আর এখানে বফলা উচ্চারণে শব্দের শুরুতে থাকলে একই ঘটনা ঘটবে। কিরকম? যেমন ত্বক, কিছুক্ষণ আগে আমরা বলেছি ত্বক, ত্বক কি আমরা উচ্চারণ করেছি? আমরা কি বফলার শুরুতে উচ্চারণ করেছি? উচ্চারণ করিনি, ফলে এখানে কি দাঁড়াচ্ছে? যে বফলা যেহেতু উচ্চারণ করিনি, মফলাও কিন্তু আমরা উচ্চারণ করছি না, তার মানে বফলার সাথে এখানে মফলার একটা কমন বিষয় রয়েছে, শব্দের আদিতে থাকলে সে উচ্চারিত হচ্ছে না, কিন্তু পার্থক্য হচ্ছে মফলা থাকলে সে নাসিক্য হচ্ছে, নাসিক্য ধ্বনি বলে এখানে চন্দ্রবিন্দু হচ্ছে, কিন্তু বফলার ক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে না, কারণ কি ব তো নাসিক্য বর্ণ নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানে মফলা বফলা উভয় ক্ষেত্রেই কি হচ্ছে? শুরুতে থাকলে সে উচ্চারিত হবে না। তারপর দেখুন স্মরণ, এখানে কি হবে? স্মরণ, এখানে হবে দন্ত ন, আর এই র মাঝখানে র হসন্ত এর সাথে কি রয়েছে? স্বরেও রয়েছে, তাই এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি স্মরণ। এখানে দেখুন দন্ত স রয়েছে, দন্ত স এর উচ্চারণ তালব্য এর মতো। দন্ত স এর উচ্চারণ তখনই তালব্য হবে না যখন সে উচ্চারণটা ছয়ের মতো হবে। উশৃঙ্খল, শৃঙ্খল, শৃঙ্খল, শৃঙ্খল যখন বলবো তখন কিন্তু ছয়ের মতো হবে, তাই সেখানে কিন্তু দন্ত স দিয়ে আসবে। এবং যেখানে স স উচ্চারণ আসবে, যেমন এস, এস এর উচ্চারণ হচ্ছে দন্ত স। আর দেখুন এস আই ও এন, টি আই ও এন, ডাবল এস আই ও এন, এই সব কিছুতে তালব্য স উচ্চারণ হবে। কিরকম? আমরা একটু উদাহরণ দিব, যেমন সেশন, সেশন, তাহলে এখানে দন্ত স এর কারণে হচ্ছে, এস এর কারণে হচ্ছে দন্ত স, তারপরে ই এর কারণে এ, সে শন, দেখুন এখানে সেশন, ডাবল এস আই ও এন, স্টেশন, স্টেশন যদি লিখি কি হবে? এস টি এ টি আই ও এন, তাহলে এই যে এস এর কারণে দন্ত স, তারপরে বিদেশি শব্দ এভাবে যুক্ত হয়ে যাবে স্টেশন, তাহলে শন কেন? টি আই ও এন, এর জন্য শন। এভাবে কিন্তু পরিবর্তন
আমরা খেয়াল করছি বানানের ক্ষেত্রে এরকম রয়েছে। ফলে স্মরণ থেকে যখন আমরা উচ্চারণ করছি স্মরণ, তখন কিন্তু এখানে যে পরিবর্তনটা রয়েছে, আর এখানে মূর্ধন্য মূর্ধন্য বানানে থাকুক আর দন্তন্য থাকুক, সে কি হবে, বানানে উচ্চারণে দন্তন্য হবে। ফলে কি পাচ্ছি আমরা, যে এই যে নিয়মটি মূর্ধন্য এবং দন্তন্য থাকলে দন্তন্য হবে। এরপর দেখুন যে এটা তো প্রথমে গেল, তার মানে মফলা এবং বফলার ক্ষেত্রে একটা জায়গায় কমন রয়েছে, সে শব্দের শুরুতে থাকলে কি হবে, উচ্চারিত হবে না। তাহলে মফলা এবং বফলা শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হবে না, আর মফলা থাকার কারণে চন্দ্রবিন্দু হবে। এটি হচ্ছে নিয়ম। পাশাপাশি এখন আমরা দেখব যে মাঝখানে থাকলে কি হয়। তাহলে মাঝখানে থাকলে আমরা দেখব যে কি হয়। যেমন দেখুন, মাঝখানে থাকলে দ্বিত্ব হবে। শব্দটা আমরা লিখব যে আত্মীয়। আত্মীয়। ফলে এখানে পার্থক্যটা কোথায় হচ্ছে, উচ্চারণে। আত, এখানে কি পাচ্ছি, ত হসন্ত যোগ ম, তার মানে ম কার সাথে বসেছে, ত এর সাথে বসেছে। যেহেতু ত এর সাথে বসেছে, তাহলে ত হবে দুইবার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন রস্বই হলো। রস্বই হওয়ার কারণ হচ্ছে যে উচ্চারণ যখন আমরা লিখি তখন দীর্ঘই থাকুক আর রস্বই থাকুক, দীর্ঘই থাকলেও রস্বই হবে, রস্বই থাকলে তো রস্বই হবে। তাহলে আত্মীয়, আত্মীয়, এখানে রস্বই দীর্ঘই থাকলে রস্বই, আত্মীয়। আর এখানে খেয়াল করুন যে একটা চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু কেন আছে দেখুন, ত এর সাথে মফলা আছে, মফলা হচ্ছে নাসিক্য বর্ণ, এই যে নাসিক্য বর্ণ, তাই সেটি কি হচ্ছে, চন্দ্রবিন্দু দিয়ে লিখছি। তারপর আমরা লিখব যে পদ্ম। দেখুন এটি শেষে রয়েছে, তাহলে শেষে রয়েছে পদ, এখানে কি রয়েছে, দ হসন্ত যোগ মফলা। তার মানে এখানে ম এর সাথে, ম কার সাথে বসেছে, দ এর সাথে বসেছে। এখানে ম কার সাথে বসেছে, দ এর সাথে বসেছে। যেহেতু দ এর সাথে বসেছে তাহলে দ দুইবার আসবে। পদ্ম, যেহেতু পদ্ম, পদ থেমে যাচ্ছি, তাই এখানে কি হবে, হস চিহ্ন হবে, পদ্ম। তাহলে এখানে আরেকটা চন্দ্রবিন্দু হবে, যেহেতু নাসিক্য বর্ণ। তাহলে এখানে দ কয়বার আসছে, যেহেতু দ দুইবার এসেছে, তাই এই দ এর সাথে কি রয়েছে, দ হসন্ত যোগ স্বরে অ রয়েছে। এই স্বরে অ অন্ত অ এর নিয়ম অনুযায়ী দ হয়ে যাচ্ছে, অ থেকে ও হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা নিয়ম হচ্ছে মফলা থাকার কারণে দ্বিত্ব, এটা একটা নিয়ম। আর এখানে হচ্ছে আরেকটা নিয়ম, স্বরে অ থেকে ও হচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি, যে মাঝখানে এবং শেষে থাকলে, মাঝখানে এবং শেষে থাকলে কি হচ্ছে, তারা দ্বিত্ব হচ্ছে। এবং এটাও কিন্তু কিসের সাথে মিলে যায়, এটি কিন্তু এই যে মফলার যে নিয়ম রয়েছে এবং বফলার যে নিয়ম সেটির সাথে মিলে যায়। বফলার ক্ষেত্রেও কি ছিল, শেষে থাকলে দ্বিত্ব হয়েছে। যেমন বফলার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম পক্ক। দেখুন পক্ক, যখন এরকম দিয়েছিলাম তখন লিখেছিলাম পক্ক। এখানে দেখুন তো পক্ক আর পদ্ম, এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য নাই। যদি আপনি কোথায় বসেছে এর উপর পরিণতিটা খেয়াল করেন, এখানে দ্বিত্ব কখন হয়, দ্বিত্ব হয় যখন সে শেষে বা মাঝখানে বসে। তার মানে বফলা এবং মফলা ক্ষেত্রে দুইটা নিয়ম মিলে যায়। বফলা প্রথমে থাকলে উচ্চারিত হয় না, মফলা প্রথমে থাকলে উচ্চারিত হয় না। তারপর বফলা যদি মাঝখানে থাকে তাহলে কি হয়, সে দ্বিত্ব করে। মফলা যদি মাঝখানে থাকে সেও দ্বিত্ব করে। বফলা যদি শেষে থাকে তবুও দ্বিত্ব করে। মফলা যদি শেষে থাকে তবুও দ্বিত্ব করে। পার্থক্য হচ্ছে যেখানে মফলা থাকবে, যার সাথে থাকবে তার সাথে চন্দ্রবিন্দু বসবে, কারণ সেটি হচ্ছে নাসিক্য বর্ণ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো মোটামুটি এই নিয়মগুলো ছিল।
কিছু কিছু ক্ষেত্রে এখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ম একটু দিব। এখানে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা বফলা নয় মফলা নিয়ম আমরা এখানে দিব, যেমন একটা গ্রীষ্ম, গ্রীষ্ম এটি আমরা লিখব, এটি অনেকেই ভুল করে, তাই আমরা এটি একটু উদাহরণ দেখাবো। তাহলে এখানে দেখুন গ্রি, রফলা যদি থাকে তাহলে কি হয়? গ্রি। তো দেখুন এটি হবে গ্রীষ, গ্রীষ্ম। এখানে নিয়মটা আমি দেখাই। এখানে আছে মূর্ধন্য ষ যোগ ম ফলা। তাহলে যেখানে মূর্ধন্য ষ থাকে সেখানে তালব্য শ থাকে, আর মফলা যার সাথে বসে সে তাকে কি করবে? দুইবার লিখতে হবে, দুইবার লিখতে হবে। যেহেতু এখানে নিয়ম হচ্ছে দীর্ঘই থাকলে রস্বই হয়, তাই এখানে রস্বই, গ্রি। তারপর দেখুন কি হবে? তালব্য শ, তালব্য শ কেন আসলো? মূর্ধন্য ষ থাকলে তালব্য শ কয়বার আসবে? তালব্য শ দুইবার আসবে। কারণ কি? ম ফলা শেষে রয়েছে, ম ফলা শেষে থাকলে দ্বিত্ব করে। দ্বিত্ব কাকে করবে? দ্বিত্ব তাকেই করবে যার সাথে সে বসছে। এখন বসছে তো মূর্ধন্য ষর সাথে, তার মানে আসলে হওয়ার কথা ছিল এখানে এরকম গ্রীষ্ম, এই যে এরকম থাকার কথা ছিল। তো এখানে তালব্য শ কেন হচ্ছে? কারণ তালব্য শ এর উচ্চারণ লিখতে হবে, মূর্ধন্য ষ এর উচ্চারণ লিখতে হবে তালব্য শ দিয়ে। ফলে একবারে এখানে বয়ে দিয়ে দেওয়া হয়েছে গ্রীষ্ম। তো ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এটা ভুল করে গ্রীষ্ম বলে, গ্রীষ্ম, গ্রীষ্ম না, গ্রীষ্ম, গ্রীষ্ম, তার মানে শেষে রয়েছে। তো এটি আমরা এক্সট্রা দেখে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে মফলা উচ্চারণ বজায় থাকে, ব্যতিক্রম। তো ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে মফলার উচ্চারণ বজায় থাকে, কিছু ক্ষেত্রে মফলা উচ্চারণ বজায় থাকে। কিরকম? যখন আপনি কি পাবেন? গ, উ, ল, দন্ত ন, তারপর এবং তালব্য শ, ম, তালব্য শ, এগুলো পাবেন, সেখানে উচ্চারণ বজায় থাকে। যেমন জন্ম, এগুলোর সাথে যখন মফলা বসবে তখন এটি থাকবে জন্ম। তাহলে এখানে কি পাচ্ছেন? ন যুগ ম। তারপর আপনি পাচ্ছেন যে যুগ্ম, যুগ্ম, তাহলে এখানে হচ্ছে গ হসন্ত যুগ ম। তারপর আমরা আরো পাচ্ছি যে গুল্ম, এখানে পাচ্ছি ল যোগ ম, এই যে ল, এটা হয়েছে গ, গ দিয়ে হচ্ছে যুগ্ম, তারপর ন দিয়ে জন্ম। এটি সবচেয়ে সহজ, কারণ এটির সাথে আমরা বেশি পরিচিত, এই শব্দটা বেশি মাথায় আসে। তাহলে নয়ের সাথে আসে, যদি পরীক্ষায় আসে যে আমরা কি করব, এটি কোনটির সাথে মফলা থেকে যাবে, তখন আমরা উচ্চারণ করব, অপশন থেকে নিব যে জন্ম, জন্ম, উচ্চারণ করব মনে মনে, জন্ম থেকে যায়। তারপর গুল্ম থেকে যায়, তারপর যুগ্ম, যুগ্ম থেকে যাচ্ছে। এরপর আমরা যদি আরো বলি, আরো রয়েছে যেমন বাংময়, তাহলে উ যোগ ম। পাশাপাশি আরো আছে, যেমন ল দিয়ে আমরা লিখেছি গুল্ম, এরপর আমরা যদি লিখি যে কাশ্মীর, দেখুন কাশ্মীর, তাহলে এখানে কি রয়েছে? উচ্চারণটা হচ্ছে যে কাশ্মীর, কাশ্মীর। ফলে এখানে তালব্য শ এর সাথে কি রয়েছে? ম
রয়েছে। ফলে কিছু ক্ষেত্রে মফলার উচ্চারণ থেকে যায় এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ এর সাথে থাকছে, উ এর সাথে থাকছে, ল এর সাথে থাকছে, ম এর সাথে থাকছে, তালব্য এর সাথে থাকছে। ফলে ন এবং ম, তারপর গ এবং ম, ল এবং ম, যদি এরকম আসে ল এর সাথে ম কি থাকবে কিনা, তখন আমাদেরকে কি করতে হবে, এরকম একটা শব্দ আনতে হবে যেটির সাথে ল এর সাথে ম ফলা যুক্ত হিসেবে রয়েছে, মফলা রয়েছে। তার মানে যখন মফলা থাকবে তখন আমরা উচ্চারণ করব মনে মনে যে গুল্ম, তারপর যুগ্ম, বাগ্ময়, কাশ্মীর কোনোভাবে থাকে কিনা, তালব্যস্বরের সাথে থাকে কিনা, কাশ্মীর তখন আসে, কিন্তু এই শব্দগুলো আসে। ফলে আশা করি আমরা মফলার যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সেটি বুঝতে পেরেছি। তার মানে বফলার এবং মফলার সাথে একটা পার্থক্য রয়েছে। বফলার যদি আমরা বলি ব ফলা আর ম ফলা, দেখুন আমি একটু পার্থক্যটা দেখিয়ে দিই। বফলা মফলা, তাহলে শব্দের আদিতে আদিতে বফলা অনুচ্চারিত, অনুচ্চারিত মানে উচ্চারণ হয় না, এটাও কি অনুচ্চারিত। দেখুন মিলে যাচ্ছে, শব্দের আদিতে গেল, মধ্যে কি করে দ্বিত্ব, দ্বিত্ব গঠন করে, এটাও দ্বিত্ব গঠন করে। তারপর শেষে 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 কি করে দ্বিত্ব গঠন করে, দ্বিত্ব গঠন করে। উদাহরণটা আমরা যদি দিই, এখানে হচ্ছে ত্বক, ত্বক, আর এখানে হচ্ছে স্মরণ, দেখুন মফলা উচ্চারিত হচ্ছে না। তারপর এখানে আছে পক্ক, আর এখানে কি আমরা দিতে পারি যে মধ্যে থাকলে পদ্ম, পদ্ম দ্বিত্ব হচ্ছে। ফলে শব্দের আদি মধ্য বফলা এবং মফলার কিন্তু এখানে মোটামুটি কাছাকাছি নিয়ম রয়েছে। এবং তো দেখা যাচ্ছে যে এখানে দ্বিত্ব যদি বলি বিশ্বাস, এখানে বিশ্বাস লিখবো তাহলে আরো বুঝতে সুবিধা হবে, বিশ্বাস। আর মফলার ক্ষেত্রে আমরা যদি লিখি আত্মীয়, আত্মীয় এটি যথোপযুক্ত হয়। এখানে লিখবো আমরা যে পক্ক, এটি শেষে, আর এটি হচ্ছে পদ্ম। দেখুন এবার দেখুন মফলা আর বফলার কি তুলনা, মফলা, এই যে বফলা আর মফলার তুলনা করছি। শব্দের শুরুতে যদি থাকে, শব্দের আদিতে অনুচ্চারিত থাকে, এটার প্রমাণ কি ত্বক। আর মফলা অনুচ্চারিত থাকে, প্রমাণ কি স্মরণ। বিশ্বাস, প্রমাণ কি যে দ্বিত্ব হচ্ছে বিশ্বাস, দ্বিত্ব হচ্ছে আত্মীয়, দ্বিত্ব হচ্ছে। আর এখানে পক্ক দ্বিত্ব হচ্ছে, এখানে পদ্ম দ্বিত্ব হচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে চন্দ্রবিন্দু থাকবে, যেখানে মফলা থাকবে চন্দ্রবিন্দু বসবে, এখানে কোনো চন্দ্রবিন্দু বসবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে জ ফলা, দেখুন জ ফলা। তো জ এর উচ্চারণ হবে, লিখতে হবে সহজ কথা, এই যে এটা দিয়ে বর্গীয় জ, যেখানে আপনি জ পাবেন সেখানেই বর্গীয় জ লিখবেন। তাহলে জ ফলার ক্ষেত্রে আমরা যদি লিখি যে যদি, যদি, তাহলে এটির উচ্চারণ হবে দি। কারণ কি, দেখুন এই জয়ের সাথে কি রয়েছে, স্বরেয় রয়েছে, স্বরেয়র পর কি রয়েছে, রস্বই রয়েছে। এটি আমরা প্রথমে পড়েছিলাম যে কবি, কবি, এটি হবে কি বি, ছবি, এটি হবে ছবি, ঠিক এরকম। তাহলে যদি হচ্ছে এরকম বর্গীয় জ দিয়ে লিখতে হবে। এরপর আমরা যদি লিখি যিনি, এটি হবে যিনি। সূর্য, তাহলে এটির উচ্চারণ হবে সুর, সুর,
জো। কারণ হবে এখানে দীর্ঘ উকার আছে, এই দীর্ঘ উকার হবে হ্রস্ব উকার, কারণ দীর্ঘ হ্রস্ব যাই থাকুক না কেন হ্রস্ব হবে। আর এখানে থেমে যাচ্ছি, রেফ আছে তাই র, এখানে থামতে থামতে হচ্ছে তাই এখানে হর্ষ চিহ্ন। আর জো, জ থেকে জো, সুর জো, এই জ থাকার কারণে জো। এটি হচ্ছে এরকম ভাবে যদি স্বতন্ত্র ভাবে থাকে। আর জফলা থাকলে ফলা হিসেবে, এবার আমরা দেখব জফলা হিসেবে যদি থাকে তাহলে কি হবে। যেমন জফলা যদি স্বরের উচ্চারণ থাকে, তো এরপরে যদি হ্রস্বই দীর্ঘই থাকে, যদি জফলা থাকে এরপরে হ্রস্বই বা দীর্ঘ ইকার থাকে, জফলা ব্যঞ্জন একার উচ্চারিত হয়। দেখুন জফলা, যেমন ব্যতীত, ব্যতীত, এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে বে তি তো। কারণ কি, এখানে জফলা রয়েছে, জফলার পর কি রয়েছে? দীর্ঘই রয়েছে। জফলার পর তয়ের সাথে দীর্ঘই রয়েছে, তাহলে এই জফলার কারণে এখানে হবে একার। কারণ কি, আমরা যখন একারের নিয়ম পড়েছিলাম সেখানে কিছু বিষয় ছিল। তো যেখানে জফলা থাকবে, জফলার পর যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে সেটা হবে এ দিয়ে। তার মানে কি, এটা একটা নিয়ম এ। এবার আসুন যে দীর্ঘই কেন হ্রস্বই হলো। এখানে হ্রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন হবে হ্রস্বই। আর এই যে ত আছে, এই তকে বিশ্লেষণ করলে হবে ত হসন্ত যোগ স্বরে অ, ত হসন্ত যোগ স্বরে অ। তাহলে দেখুন এই যে ত, এর পূর্বে কি রয়েছে? এর পূর্বে রয়েছে হ্রস্বই বা দীর্ঘই, তাহলে এই অ হবে ও। কার সাথে হবে? এই ত এর সাথে হবে। ফলে ব্যতীত, ব্যতীত অর্থাৎ জফলা যখন রয়েছে সেই জফলার পরে যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে সেখানে বানানটি হবে, উচ্চারণটি হবে এ দিয়ে, ফলে এখানে এ। আর দীর্ঘই যদি বানানে থাকে উচ্চারণ হবে হ্রস্বই দিয়ে, তাই এখানে টি। আর ত, শেষে যে ত রয়েছে সেই ত এর সাথে কি রয়েছে? স্বরে অ রয়েছে, তাই সেটি শেষের যে অ এর নিয়ম অনুসারে হবে ও, ব্যতীত। এরপর আমরা দেখব যে ব্যথা। এগুলো হচ্ছে শব্দের শুরুতে আমরা দেখছি। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এখানে দেখবো যে ব্যথা, এটি কিভাবে হলো। তো দেখুন ব্যথা যখন হচ্ছে, এখানে নিয়মটি হচ্ছে যে আদ্য জফলার পর অ কিংবা আকার থাকলে, তাহলে দেখুন এখানে জফলা, জফলার পর কি রয়েছে? এটি যদি ভেঙে লিখি ব যোগ জফলা যোগ আকার, তাহলে এখানে জফলার পর কি রয়েছে? এই যে আকার রয়েছে। আর এখানে কি ছিল? জফলার পর ইকার ছিল, তাহলে ইকার থাকার কারণে এখানে এটি হচ্ছে উচ্চারণ। তো জফলার পর এখানে দেখা যাচ্ছে যে এটি আসবে। আমি আরেকটু ভেঙে লিখি ব্যথা, এটি হচ্ছে শব্দটা। তাহলে শব্দটাকে এই জফলার পরে থয়ের সাথে কি রয়েছে? আকার রয়েছে। তো এখন আমরা উচ্চারণটা লিখব। উচ্চারণটা হচ্ছে ব, এরপর জফলা, এরপর কি? আকার। তাহলে আকারটা কি নতুন করে আসলো, তারপর হচ্ছে থ আকারে থা। তার মানে কি দাঁড়াচ্ছে? নিয়মটা হচ্ছে যেহেতু জফলা রয়েছে, এই জফলার পরে যদি আকার থাকে, আকার থাকে, তাহলে এই থয়ের সাথে আকার থাকলে সেখানেও কি উচ্চারণে এই জফলার পরে কি একটি আকার চলে আসবে, ফলে ব্যথা শব্দটি এইভাবে গঠিত হয়েছে। এরপর আমরা দেখব শব্দের মাঝখানে বা শেষে জফলা থাকলে দ্বিত্ব হয়। শব্দের মাঝে বা শেষে, এটা কিন্তু প্রথমে দেখলাম। প্রথমে নিয়মগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আর দেখুন যে মধ্যে বা শেষে জফলা, মধ্যে বা শেষে থাকলে কি হবে। তো মফলা মধ্যে বা শেষে থাকলে আমরা কি পাচ্ছি সেটি আমরা এখন লিখব। যে উদ্যম,
উদ্যম। তাহলে জফলা যার সাথে বসবে তাকে দ্বিত্ব করবে। ঠিক এটা কিন্তু বফলা মফলার সাথে মিলে যাচ্ছে। ফলে এখানে আমরা পাচ্ছি দ হসন্ত যোগ জ, ফলে এটি হবে উদ্যম। উদ্যম উদ্যম। দেখুন এখানে দুটা হসন্ত হয়েছে, কারণ কি, যে এখানে জফলা কার সাথে বসেছে, দ এর সাথে, তাই দ কো এবার হবে, দ হবে দুইবার, এক দুই, দুইবার দ হবে। এই যে দুইবার দ হলো, এখানে আমরা দেখা যাচ্ছে প্রথমে থেমে যাচ্ছি, তাই হর্ষ চিহ্ন, আর শেষেও থেমে যাচ্ছি, উদ্যম। উদ্যম ম, থেমে যাচ্ছি, ফলে থেমে যাওয়ার কারণে এখানে হসন্ত হচ্ছে। এরপর আমরা যদি বলি গদ্য, এটা আমরা অয়ের নিয়মে পড়েছিলাম। গদ্য যেহেতু স্বরে রয়েছে গ যোগ স্বরে অ, এবং এরপর জফলা থাকলে কি হবে, গো হবে, তাই এটি হচ্ছে স্বরে অ এর নিয়ম অনুসারে গদ্য। আবার দয়ের সাথে কি রয়েছে, অ রয়েছে, তাহলে গদ্য। তারপর আরো আছে পদ্ম, পদ্ম, তাহলে এটি হবে পদ্য, পদ্য। এখানে স্বরে অ নিয়ম পড়েছে, অ থেকে ও, আবার এখানে জফলার নিয়মও পড়েছে, ফলে এভাবে কিন্তু আমরা নতুন গঠন করছি। শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকলে, দেখুন এই শব্দটি দেখুন, আর আরেকটি শব্দ আমরা এখানে লিখব, সেটি হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা, এখানে বর্ণ কয়টা, এটাকে বলছে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন, তাহলে যুক্ত ব্যঞ্জন কি, যুক্ত ব্যঞ্জন এখানে হচ্ছে দন্ত ন হসন্ত যোগ ধ, এটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে জফলা, দেখুন এরপরে কি, জফলা, তার মানে যুক্ত ব্যঞ্জন এরা গঠন করে ফেলেছে, এরা দল গঠন করে ফেলেছে, এরপর জফলা আসছে, কিন্তু এখানে কি জফলা, দ যোগ জ, এ নিজেই দলের অংশ। এটা হচ্ছে 3 জনের দল, তার মানে 2 জনের দলে নতুন করে জফলা যদি আসে, সেটাকে আমরা বলবো যুক্ত ব্যঞ্জনের সাথে সে বসেছে। তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি থাকে সে উচ্চারিত হয় না, তাহলে এখানে আমরা লিখি যুক্ত ব্যঞ্জনের সাথে, এটি কিন্তু ঝামেলা তৈরি করতে পারে এটার সাথে। এখানে সে নিজেই যুক্ত ব্যঞ্জন তৈরি করছে, উদ্যম, তার মানে জফলা কোনো ব্যঞ্জনের সাথে বসে যুক্ত ব্যঞ্জন গঠন করছে, এটা কি, যুক্ত ব্যঞ্জন। তার মানে যুক্ত ব্যঞ্জনে এখানে এ সহ জফলা সহ 2 জন, এখানে 2 জন, আর এখানে জফলা সহ 3 জন, 3 জন, তার মানে 2 জন আগে থেকে এখানে আছে, পরে জফলা আসছে, ফলে যুক্ত ব্যঞ্জনের সাথে বসলে উচ্চারিত হবে না, উচ্চারিত হবে না। কিরকম, সন্ধ্যা, তাহলে এটি হবে, উচ্চারণটা আমরা দেখব যে শোন, দন্ত স হয় তালব্য স, শোন, এই যে ধা, দেখুন কোথাও আপনি জফলার উচ্চারণ পাবেন, পাবেন না। সন্ধ্যা, তারপর আমরা পাচ্ছি আরো লিখব যে স্বাস্থ্য। স্বাস্থ্য, তাহলে এখানে কি পাচ্ছি, আপনি দেখুন এখানে পাচ্ছেন দন্ত স যোগ থ যোগ জফলা, দন্ত স থ, এরপর জফলা আমরা পাচ্ছি, ফলে এই যে পার্থক্যটা, এখানে কিন্তু সে উচ্চারণে আসছে না, ফলে দন্ত স এর সাথে বফলা থাকলেও এখানে হবে সা, তারপর দন্ত স এর সাথে থ, স্বাস্থ্য। স্বাস্থ্য, স্বাস্থ্য, তারপর এখানে আমরা পাচ্ছি অর্ঘ্য। অর্ঘ্য, দেখুন এখানে কি রয়েছে, এটির উচ্চারণ হবে অর হসন্ত ঘ, তার মানে এই জফলা এর উচ্চারণ হচ্ছে না, তার মানে কি দাঁড়াচ্ছে, যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ যারা আগে থেকেই যুক্ত হয়ে আছে এরকম ব্যঞ্জনের সাথে যদি সে তৃতীয় ব্যক্তি হিসেবে যায়, গিয়ে বসে, তখন সে উচ্চারিত হবে না। আর যদি সে নিজে বসে, এখানে সে নিজেই বসছে, তখন সে উচ্চারিত হবে। তো
মোটামুটি আমরা এখানে জফলার গুলো পেলাম। এরপর আমরা দেখব যে রফলা। রফলা এর উচ্চারণটা আমরা দেখব যে রফলার উচ্চারণটা কিরকম। রফলার উচ্চারণ বৈচিত্র্য আছে। রফলার ক্ষেত্রে বলা হচ্ছে যে শব্দের সে মধ্যে বা শেষে রফলা যুক্ত থাকলে দ্বিত্ব সহ রফলার উচ্চারণ হয়। কিরকম? মাত্র। তাহলে এখানে হচ্ছে ম হসন্ত যোগ আকার যোগ ত হসন্ত যোগ র। তাহলে দেখুন এখানে র কার সাথে বসছে? ত এর সাথে। তাহলে এ যে বসলে দ্বিত্ব হবে, কার সাথে বসবে? বসছে। আমরা এতক্ষণ যে মফলা জফলা পড়লাম, তারা যার সাথে বসে তাকে কি করে? দ্বিত্ব করে। শব্দের শেষে এবং মধ্যে বসলে, মধ্যে এবং শেষে বসলে দ্বিত্ব করে। দ্বিত্ব করে কি করে? সে নিজে কিন্তু থাকতো না। যেমন পদ্ম, পদ্ম। তাহলে এটি কি? পদ্ম, পদ্ম। সে দ্বিত্ব করছে, দুইবার দ আনছে, কিন্তু জফলাক সে কিন্তু নিজে নাই, কিন্তু এ হচ্ছে থেকে যাবে। এ অন্য কেউ পরিবর্তন করবে, কিন্তু নিজেও থাকবে। কিরকম? আমরা যদি দেখি মাত্র, মাত্র। দেখুন রয়ের উচ্চারণটা থেকে যাচ্ছে, মাত্র। তারপর আমরা দেখছি যে মাত্র, আচ্ছা মাত্র, মাত্র, মাত্র। এটির কারণ কি? দেখুন এটাকে যদি ভাঙি, তাহলে ত, র আর ও, ত, র, ও। তাহলে ময়াকারের পরিবর্তে মা, তারপরে এখানে ত আর র। এই ত আর র এখানে হবে ত দুইবার। তাহলে এখানে যদি হয় ত আর র, তাই না? আর এখানে তো মাঝখানে ত আছে, তাহলে দেখুন এই যে ত দুইবার হচ্ছে, কারণ রফলা এখানে র বসছে, র বসার কারণে ত দুইবার হয়েছে। ত দুইবার তো হবে, কিন্তু সে আবার থেকে যাবে, এবং থেকে যাওয়ার কারণে এই রটা এখানে থেকে গেছে। কিন্তু পদ্ম, দেখুন পদ্ম, এখানে কি জফলা থেকে গেছে? জফলা থেকে জানে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ওকার কোথা থেকে আসলো? এই ওকারটা আসছে হচ্ছে, যেহেতু র শেষে রয়েছে, একে বিশ্লেষণ করলে আপনি পাবেন র এর সাথে অ। এই অ হয়ে যাচ্ছে ও। এটি কি শব্দের শেষে স্বরে অ থাকার নিয়মের কারণে হয়েছে। তাহলে মাত্র। এরপর আমরা দেখব যে আরেকটি উদাহরণ, বিদ্রোহ। বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট, যেহেতু র থেকে যায়। তাহলে বিদ্রোহ, এখানে আমরা লিখব যে বিদ্রোহ। তাহলে এটি হবে বিদ, তারপর দ্রোহ, বিদ্রোহ, এখানে হবে হসন্ত। তাহলে দেখুন এখানে কি আছে? দ্রোহ শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, এখানে হবে দ, র, তারপর হচ্ছে ও, এই যে অংশটুকু। তাহলে এখানে যদি আপনি একটা দ ধরেন, তাহলে এখানে হচ্ছে দ, এখানে হচ্ছে লিখি দ যোগ র, হসন্ত যোগ ও। দেখুন এটা আর এটা মিলে যায়, দ্র, এখানে দ্র আছে। তাহলে এক্সট্রা, এক্সট্রা একটা এখানে কি রয়েছে? দ রয়েছে। এটা হয়েছে যেহেতু সে রফলা এসছে, সে দ্বিত্ব করছে, মানে রফলা যার সাথে বসছে, কার সাথে বসছে? দয়ের সাথে বসছে। যেহেতু দয়ের সাথে বসছে, তাই সে তাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, এখানে দুইবার অ্যাকসেপ্ট করেছে। এরপর সে কিন্তু যেরকম ছিল এরকম এখানে থেকে গিয়েছে। এবারে আসেন হ থেকে হো কোথায় হলো? দেখুন হ উচ্চারণ করলে এখানে অ আসে, অটা শেষে আছে। এই শেষে অ থাকলে এখানে ও হয়েছে। এটি অ, অন্ত অ এর নিয়ম অনুযায়ী, অন্ত বা শেষে স্বরে অ এর নিয়ম অনুযায়ী অ হচ্ছে এই ও। ফলে বিদ্রোহ। তারপর দেখুন যাত্রী, যাত্রী, এটি যদি লিখি যাত্রী, এটি হবে বর্গীয় জ দিয়ে, কারণ জ থাকলে বর্গীয় জ। যাত, তারপরে ত এর সাথে র আছে, তাই একটা এক্সট্রা ত আনলাম, আর এখানে হবে ত্রি, যাত্রী।
কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে রফলা দ্বিত্ব উচ্চারণ হয় না। আচ্ছা, শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে থাকলে সে উচ্চারিত হবে না। কিরকম? যখন সে একা বসছে তখন কিন্তু সে যুক্ত ব্যঞ্জনের সাথে যখন বসছে তখন একরকম। কিরকম? আমরা যদি খেয়াল করি যে এখানে কয়টা রয়েছে, দেখুন দ, র আর ও। যখন সে যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা থাকলে দ্বিত্ব সহ উচ্চারিত হয়, কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা উচ্চারিত হয় না। যুক্ত ব্যঞ্জনের সাথে আসুন, যুক্ত ব্যঞ্জনের সাথে কিভাবে আছে? যুক্ত ব্যঞ্জন কথাটা বুঝতে হবে। যুক্ত ব্যঞ্জন, কারণ এটি এর আগেও এসেছে। যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন মানে হচ্ছে অন্য দুইটা ব্যঞ্জন, এখানে একটা ব্যঞ্জন, এখানে একটা ব্যঞ্জন এর আগে বসছে, তারপরে হচ্ছে রফলা বা অন্য কিছু। কিরকম? যেমন দেখুন কেন্দ্র, কেন্দ্র, তাহলে এখানে হচ্ছে দন্ত ন, হর্ষ চিহ্ন, তারপর হচ্ছে এখানে দ, তারপর হচ্ছে এখানে রফলা। দেখুন, আর আগে কি ছিল? যখন মাত্র, মাত্র শব্দটা লিখেছিলাম, মাত্র, তখন এটাকে ভাঙলে আপনি ত আর র পেতেন। তার মানে সে ব্যঞ্জনের সাথে বসলে এখানে হচ্ছে দুইজন, এখানে সে নিজে সহ দুইজন, আর এখানে র সহ এক, দুই, তিন, এখানে হচ্ছে তিনজন। কথার কথা তিনজন। আচ্ছা, আমরা এভাবে লিখবো তিনটি বর্ণ, তিনটি বর্ণ, অর্থাৎ সে তৃতীয় যদি হিসেবে বসে তখন সে উচ্চারিত হবে না। কিন্তু এখানে দেখুন যখন সে দ্বিতীয় হিসেবে বসছে, যুক্ত বর্ণ গঠন করছে, তখন কিন্তু সে উচ্চারিত দ্বিত্ব হবে, তারপর আবার কিন্তু সে উচ্চারিত কি হয়ে যাবে? সে উচ্চারিত থাকবে। তাহলে রফলা একটু ইন্টারেস্টিং বিষয়। রফলার ক্ষেত্রে আমরা দেখছি যে রফলা আবার জফলার ক্ষেত্রেও, যখন জফলা, যেমন আমরা যুক্ত ব্যঞ্জনের সাথে যখন বসে তখন কিন্তু উচ্চারিত হয় না। এখানে একটু মিল আছে, যেমন সন্ধ্যা, সন্ধ্যা, দেখুন খেয়াল করুন, সন্ধ্যা শব্দটার দিকে খেয়াল করুন, এখানেও কিন্তু দন্ত ন, হসন্ত ধ যোগ এখানে জফলা, দন্ত ন, ধ আর জফলা। তাহলে এখানেও কিন্তু সে যে তিনটা যখন হিসেবে, তৃতীয় হিসেবে যখন সে আসবে তখন কিন্তু সে উচ্চারিত হচ্ছে না। আবার এখানে রফলাও তৃতীয় বর্ণ হিসেবে আসলে উচ্চারিত হচ্ছে না, কিন্তু যখন সে দ্বিতীয় বর্ণ হিসেবে আসে তখন কিন্তু সে উচ্চারিত হয় এবং থেকে যায়। সেটাই হচ্ছে পার্থক্য। যেমন কেন্দ্র, শাস্ত্র, 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 তাহলে এখানে আমরা পাচ্ছি শাস্ত্র, শাস্ত্র। ঠিক এরকম ভাবে আমরা বস্ত্র এটিও পেয়ে যাচ্ছি। তাহলে রফলা, মফলা, বফলা এগুলো সবই আমরা এখানে দেখে ফেললাম। আশা করি যতগুলো আছে আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপর আমরা ইন্টারেস্টিং বিষয়ে যাব, যে তালব্য শ, মূর্ধন্য ষ আর দন্ত স এর উচ্চারণ খুবই সহজ, বুঝলে আর না বুঝলে খুবই কঠিন। তালব্য শ এর উচ্চারণ তালব্য শ এর মতোই হবে। এটা দন্ত স এর মতো হয়, কখন হয় সেটি আমরা দেখব। তালব্য শ, শত, তাহলে এটির উচ্চারণ হবে শত, তাই তো? শত, যেহেতু ত শেষে রয়েছে, ত এর সাথে কি রয়েছে? ত হসন্ত যোগ এখানে অ রয়েছে, ফলে এখানে আমরা দেখছি শত উচ্চারণ। শশা, শশা, দন্ত স এর উচ্চারণ প্রায় 99% কি হবে? তালব্য শ হবে। কোন ক্ষেত্রে হবে না সেটা আমরা বলে দিব। তাহলে শ, শা, একদম সহজ। তাহলে তালব্য শ এর উচ্চারণ আমরা পাচ্ছি কিসের মতো? যে তালব্য শ এর উচ্চারণ তালব্য শ এর মতোই পাচ্ছি। তালব্য শ এর উচ্চারণ
তালব্য দন্ত স এর মতো উচ্চারণ। এটি আমরা উপরে লিখব। আমরা এখন পড়ছি যে তালব্য দন্ত স এর মতো উচ্চারণ। দন্ত স এর মতো উচ্চারণ কখন হবে? দেখুন, তালব্য স এর সাথে যখন ন থাকবে, অর্থাৎ ন, আমরা এখানে লিখব তালব্য স যোগ ন, এটা হলে দন্ত স এর মতো হবে। কিরকম? প্রশ্ন। দেখুন, তালব্য স এর সাথে কে বসছে? দন্ত ন বসছে, তাহলে এটির উচ্চারণ হবে প্রশ্ন। অর্থাৎ তালব্য স এর উচ্চারণ একটা তো তালব্য স এর মতো আছেই, কিন্তু আমরা ব্যতিক্রমটা পড়ব। ব্যতিক্রমটা হচ্ছে কেন সে দন্ত স হয়। দেখুন, প্রশ্ন এর আগে আমরা প্রথমটা কি পড়েছিলাম? শত। আচ্ছা, শত শশা, শশা। তাহলে তালব্য স, আচ্ছা তো শত দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। শত, দেখুন তালব্য স এখানে তালব্য স আছে, এটা আমরা উপরে রেখে দিলাম। এবারে আসুন, তালব্য স এর সাথে কি রয়েছে? ন রয়েছে, তাই প্রশ্ন। তালব্য স এর সাথে যদি ন বসে প্রশ্ন, তখন এই তালব্য স হবে দন্ত স এর উচ্চারণ। প্রশ্ন, প্রশ্ন। এখানে রো কেন হচ্ছে? এই যে প এর সাথে কি রয়েছে? রফলা রয়েছে। প এর সাথে রফলা থাকার কারণে এই প এর মধ্যে আবার কি রয়েছে? স্বরেয় রয়েছে, সেই স্বরেয় ও হবে। এই যে, তাই হচ্ছে প্র থেকে প্রো। যেমন বানান যদি থাকে প্রতি, উচ্চারণ কি? প্রতি, প্রতি। দেখুন, রস্বই থাকার কারণে এখানে কি হচ্ছে? আবার এখানে র আছে, ফলে প্র হচ্ছে প্রো। এটি স্বরে অ এর নিয়ম, শুরুতে স্বরে অ এর নিয়ম। ফলে প্রশ্ন যখন আমরা পাচ্ছি, প্র নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসুন, এখানে তো ছিল তালব্য স, হলো দন্ত স। কারণ কি? কারণ হচ্ছে এর সাথে কি রয়েছে? দন্ত ন রয়েছে। এবারে দেখুন, ন হচ্ছে নো, কারণ ন কে বিশ্লেষণ করলে ন হসন্ত যোগ স্বরে অ রয়েছে। এই স্বরে অ হয়ে যাচ্ছে ও, কিসের নিয়ম অনুযায়ী? অন্ত বা শেষে ও থাকার কারণে, শেষে অ থাকার কারণে ও হয়ে যাচ্ছে, শেষে অ থাকার কারণে ও হয়ে যাচ্ছে। তাহলে তালব্য স এর সাথে যদি দন্ত ন থাকে, সেই তালব্য স কি হবে? সেই তালব্য স দন্ত স হবে। এরপর আমরা দেখব তালব্য স এর সাথে র। তালব্য স এর সাথে যদি র ফলা থাকে, তাহলে সেটি কি হবে? দন্ত স এর মতো উচ্চারণ হবে। যেমন শ্রম, এটি হবে শ্রম, শ্রম। দেখুন, ছিল তালব্য স, হলো কি? দন্ত স। কারণ কি? এর সাথে এই যে র ফলা রয়েছে, র। আবার এই র ফলা থাকার কারণে শুরুতে যে স্বরে অ রয়েছে, এর সাথে যে তালব্য স হসন্ত দিয়ে যে আমরা আলাদা করি তালব্য স-কে, তালব্য স সমান তালব্য স হসন্ত যোগ স্বরে অ। সেখানে কি হচ্ছে? তো এই যে পরিবর্তনটা, তালব্য স এর সাথে অ থাকে, এর সাথে যেহেতু র ফলা যুক্ত অ, এটাকে আমরা কি বলবো? র ফলা যুক্ত অ। র ফলা যুক্ত অ কি হয়? শ্র হয়, ও হয়। অ ও হয়, ও হয়। তার মানে তাহলে শ্র হচ্ছে শ্র। তালব্য স এর সাথে র থাকার কারণে দন্ত স, এবং এটি শ্র হয়ে যাচ্ছে। আর এখানে কি দিতে হবে? শ্রম, হসন্ত দিতে হবে। তাহলে এটি পেলাম। এরপর আমরা যাব আরেকটি নিয়মে। তালব্য স এর সাথে যখন রি থাকে, তালব্য স এর সাথে যদি রি থাকে,
তাহলে কি হয়? দন্ত স হয়। যেমন শ্রীগাল, শ্রীগাল, এটির উচ্চারণ কি হবে? শ্রী, শ্রীগাল, হর্ষ চিহ্ন। তাহলে শ্রীগাল হর্ষ চিহ্ন কেন দিলাম? কারণ আমি এখানে থেমে যাচ্ছি। আচ্ছা, রি থাকলে রি এর উচ্চারণ কি হয়? দেখুন, রি এর উচ্চারণ হয় এই যে রি এর মতো, ফলে এখানে একটা পরিবর্তন হবে শ্রী, পরিবর্তনটা হবে শ্রী, শ্রী। তাহলে এই তালব্য স হচ্ছে দন্ত স, আর রি থাকার কারণে এভাবে রি লিখতে হবে। এই যে এখানে যখন যুক্ত বর্ণ গঠন করছে, শ্রী গাল, থেমে যাচ্ছি তাই এখানে হর্ষ চিহ্ন। এরপর আসুন আরেকটা, আমরা আরেকটা নিয়ম আছে কোন কোন ক্ষেত্রে থাকবে, যে তারপর তালব্য স আর ল, তালব্য স হসন্ত যোগ ল, এই চারটা ক্ষেত্রে তালব্য স হয় দন্ত স। দেখুন, তালব্য স এর সাথে কি দন্ত ন যদি যুক্ত থাকে তাহলে সেটি কি হবে? এখানে দন্ত স হবে। তারপর যদি র থাকে তাহলে র থাকলে সেটি কি হচ্ছে? এখানে দন্ত স হচ্ছে। রি থাকলে সেই তালব্য স দন্ত স হবে। ল থাকলে সেই তালব্য স কি হবে? দন্ত স এর মতো এখানে উচ্চারণ হবে। কিরকম? শ্লোক, শ্লোক, তাহলে এটি হবে শ্লোক, এখানে হর্ষন্ত দিতে হবে, শ্লোক। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ তালব্য স এর সাথে কি রয়েছে? ল রয়েছে। এরপর আমরা যদি দেখি যে মূর্ধন্য স এর উচ্চারণ, মূর্ধন্য স এর উচ্চারণ সব সময় তালব্য স। মূর্ধন্য স কি হবে? তালব্য স হবে। যতবারই মূর্ধন্য স আসবে ততবারই তালব্য স আসবে। যেমন ভাষা, ভাষা, এটি কি হবে? ভাষা। তারপর আছে ১৬, ১৬, এটি হবে লো। কারণ কি? এই ল কে বিশ্লেষণ করলে ল হসন্ত যুগ স্বরে অ, এই অ হবে ও, তাহলে ১৬। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা একদম সহজ। যেখানে মূর্ধন্য স সেখানেই কি হবে? তালব্য স দিতে হবে। তারপর দেখব আমরা যে স এর উচ্চারণ, দন্ত স এর উচ্চারণ, যখনই দন্ত স এর উচ্চারণ স্বাভাবিক থাকবে, দন্ত স এর উচ্চারণ কখন থাকবে? দন্ত স মানেই দন্ত স এর উচ্চারণ হবে কি দিয়ে? তালব্য স দিয়ে। দন্ত স এর উচ্চারণ তালব্য স দিয়ে। যেখানে দন্ত স পাবো সেখানে তালব্য স দিব, ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম কোথায় আমাদেরকে দেওয়া যাবে না সেটি আমরা বলে দিব একটু পরে। যেমন সাধারণত, সাধারণত, এটি কি হবে? তাহলে এখানে আছে সা, উচ্চারণ কি? সা, সা, এস এইচ এ, সা। তাহলে এটি হবে সা ধা, সাধারণ, সাধারণ। আচ্ছা, সাধারণ, এখানে তো বাদ দিলাম, সাধারণ। দেখুন এই র এর সাথে কি রয়েছে? র হসন্ত যোগ স্বরে অ, তার মানে মধ্য অ, মাঝখানে অ রয়েছে, মধ্য অ, এই মধ্য অ হবে ও। সাধারণ, সাধারণ, এই মূর্ধন্য হবে দন্তন্য। কারণ কি? মূর্ধন্য যাই থাকুক না কেন, দন্তন্য মূর্ধন্য উচ্চারণে দন্তন্য থাকবে। এবং যেহেতু আমরা থেমে যাই তাই এই কারণে এখানে হসন্ত দিতে হবে। সাধারণ, সাধারণ, সামান্য। এরপর দেখুন সামান্য, সামান্য, তাহলে এখানে কি হচ্ছে? উচ্চারণ হবে তালব্য স দিয়ে, সা মান ন। এই যে কিছুক্ষণ আগে পড়েছি আমরা জফলা, জফলা কার সাথে বসছে? ন যুগ জফলা। তাহলে নয়ের সাথে বসছে তাই একে দুইবার বসবে। যেহেতু ন দুইবার, এই শেষে নয়ের সাথে আবার স্বরে অ রয়েছে, এই স্বরে অ এখানে ও হয়েছে, সামান্য, সামান্য। ফলে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। এরপর দন্ত স এর উচ্চারণ, দন্ত স যদি যুক্ত বর্ণ গঠন করে
তো দেখা যাচ্ছে যে কখন তার পরিবর্তনটা হয়, যখন তয়ের সাথে বসতেছে দন্ত স এর উচ্চারণ। তাহলে আমরা একটু খেয়াল করব, আরেকটা উচ্চারণ আমরা দেখে নিই, যেমন সমাস। সমাস এটার উচ্চারণ কি? স মাস, সমাস। আবার ধরুন সন্ধি, তাহলে এটি হবে, যেহেতু রস্বই রয়েছে, এটি হবে সো, শোন ধি। দেখুন দন্ত স এর উচ্চারণ তালব্য স, কিন্তু যদি সে এখানে কি তয়ের সাথে বসে, তখন কিন্তু কি হচ্ছে, তয়ের সাথে বসলে দন্ত স যখন তয়ের সাথে বসছে তখন থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দন্ত স এর উচ্চারণ দন্ত স হিসেবেই আসবে। কখন? যখন ছ এর মতো উচ্চারণ হবে, ছ এর মতো উচ্চারণ মনে হলে। কিরকম? দেখুন দন্ত স যোগ ত এভাবে যদি বসে, তাহলে আস্তে যখন বলছি, এটির উচ্চারণ হচ্ছে আস্তে। দেখুন আস্তে। তারপর দেখুন সালাম, সালাম। এখানে মনে হচ্ছে এটা যেন স, তাই এটি সালাম। যদি ছয়ের মতো উচ্চারণ আসে আস্তে আস্তে, দেখুন তাই দন্ত স থেকে গেছে, আর সব ক্ষেত্রে কিন্তু তালব্য স হয়েছে। দেখুন এখানে কি হচ্ছে, সালাম সালাম থেকে গেছে। ফলে এখানে কিন্তু সুস্পষ্টভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কখন সে থেকে যায় এবং কখন সে কি করছে, কখন সে থাকবে না। তাহলে দন্ত স যখন বফলাকে গ্রহণ করছে, দন্ত স যদি বফলার ক্ষেত্রে গ্রহণ করে, তখন কিন্তু আমরা দেখব যে সে তালব্য স কে গ্রহণ করবে। তাহলে যখন সে কিসের মতো থাকবে, দন্ত স কি হবে, তালব্য স। এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু দন্ত স এর মতো থেকে যাবে, এটাই হচ্ছে অস্বাভাবিক উচ্চারণ হবে। কোন ক্ষেত্রে হবে? মানে 99% এটা হবে, দন্ত স এর উচ্চারণ তালব্য স হবে, এটা হচ্ছে 99% এটা হবে। আর ধরেন এর চেয়েও বেশি হতে পারে, কথার কথা লিখলাম। আর দন্ত স এর উচ্চারণ দন্ত স এর মতো থেকে যাবে কখন? যখন সে ছ এর মতো উচ্চারণটা মনে হবে। যেমন সালাম, তাহলে কি সালাম যখন বলছি, তখন দেখুন ছয়ের মতো মনে হচ্ছে, সালাম সালাম। কিন্তু আপনি যখন বলছেন যে সমাজ, সমাজ, উচ্চারণটা বানানটা লিখছেন এটা, উচ্চারণটা কি দেখুন, আপনি কি সমাজ বলেন, সমাজ, সমাজ, সমাজ না, সমাজ, সমাজ। ফলে এটির উচ্চারণ হচ্ছে স মাজ। তাহলে স যখন এস এইচ এরকম আসতেছে, তাহলে সমাজ, স আসলেই তালব্য স, স আসলে তালব্য স। কিন্তু যখন আমরা বলছি যে সালাম, সালাম আস্তে, সালাম আস্তে, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে। তখন যদি আমরা খেয়াল করি যে সালাম ছয়ের মতো আসতেছে, তখন দন্ত স এর উচ্চারণ দন্ত স এর মতো হবে। তাহলে শুধুমাত্র এই ক্ষেত্রে, ছয়ের ক্ষেত্রে এটি খেয়াল রাখলেই হবে। শুধুমাত্র ছয়ের ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ছয়ের ক্ষেত্রে আসলেই আমরা দন্ত স দিয়ে লিখব।
আর যত ক্ষেত্রে আসবে সব দন্ত স তালব্য শ দিয়ে লিখব। যেমন সমাজ, তারপর আমরা আরো দেখেছি যে সব, এই যে সব, এটি কি হবে? সব। দেখুন এই দন্ত স তালব্য শ এর মধ্যে এরকম ভাবে পড়লে আমাদের এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো, সেই বিশ্বাস আমরা রাখতেই পারি। এবং আমরা যেভাবে এখানে বিশ্লেষণ করেছি, আমরা যদি আবার দেখি এই ক্লাস, বা আমরা যদি বারবার দেখি, তো আমাদের যত কনফিউশন তৈরি হবে সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একবারে, বা যেসব কনফিউশন এর মধ্যে তৈরি হয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ক্লাসকে একাধিকবার দেখলে সেটি আরো বেশি এফেক্টিভ হয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের যে কোনো সমস্যা এখান থেকে আমরা সমাধান করতে পারবো, এবং উচ্চারণের অন্যান্য ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করে দেখতে পারি সেগুলো আমাদের জন্য কতটুকু এফেক্টিভ হতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।